অবস্থা খুবই ক্রিটিক্যাল। গৌরীকুণ্ডের গলিতে ঢুকে অনেক হোটেল চেক করে নিয়েছি, কোথাও কোনো হোটেল পাওয়া যাচ্ছে না। জয়ন্তকে পাঠিয়েছি, কি খবর? বলছে রুম নেই, হ্যাঁ, যদি চাও তাহলে বারান্দার মধ্যে থাকতে দিতে পারি। এই ঠান্ডা আর বৃষ্টিতে বারান্দায় কি করে থাকবো? সনাতন ধর্মাবলম্বীদের কাছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি জ্যোতির্লিঙ্গ, পঞ্চকেদারের এক কেদার তথা ছোট চারধামের এক ধাম হিসাবে পরিচিত মন্দাকিনী নদীর তীরে এই ধাম। হাওড়া থেকে রাত 8:25-এর 13:00 ধুন এক্সপ্রেস ধরে আমরা যাত্রা শুরু করেছি। মুঘলসরাই স্টেশনের নতুন নামকরণ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন হয়েছে, সেটা চোখে পড়ল। আমাদের ট্রেন রামলালার পবিত্র জন্মস্থান অযোধ্যায় স্টপেজ দিয়ে আবার সামনের দিকে এগিয়ে গেল। অবশেষে সফর শুরুর তৃতীয় দিন সকালে নির্ধারিত সময়সূচির থেকে 2 ঘন্টার ব্যবধানে আমরা হরিদ্বার এসে পৌঁছলাম। মর্নিং ফ্রম হরিদ্বার। এখন আমরা আছি হরিদ্বার দাস রেলওয়ে স্টেশন, সামনে দেখতে পাচ্ছ। ঘড়িতে এখন সময় সকাল 7:40, আর এই মুহূর্তে আমরা রয়েছি শ্রীনাথ ট্রাভেলস। এখানে আমি টোটাল 6 দিনের একটা প্যাকেজ বুক করেছি। আমি ডেসক্রিপশানে এর ডিটেলটা পুরোটা তোমাদেরকে দিয়ে দেবো। সকাল 8:15 আর আমরা এখন হরিদ্বারের গলিতে গলিতে ঘুরছি। আর যাওয়ার সময় একটু গঙ্গা নদীটা ক্রস করার সময় গঙ্গা নদীটা চেষ্টা করছি দেখাবার, গাড়িতে বসে যতটা দেখানো যায়। হরিদ্বার ঋষিকেশ বাইপাস রাস্তা ব্যবহার করে সকালের এই ব্যস্ততম ঋষিকেশের যানজটময় রাস্তা থেকে অনেক দূরে নিয়ে এসে ঋষিকেশের সেই পুরনো রাস্তাতেই আবার মিলিয়ে দিল, যেখানে বোর্ডে লেখা ছিল যোগানগরী ওয়েলকামস ইউ। ডান দিক থেকে আসা এই রাস্তাটি রামঝুলা ও লক্ষ্মণঝুলার পাশ দিয়ে ঋষিকেশের ভেতর দিয়ে আসা পুরনো রাস্তা। জলখাবারে 50 টাকা করে একটি আলুর পরোটা ও 20 টাকা করে মাটির ভাঁড়ে চা নদীর ধারে বসে দারুণ উপভোগ করলাম। ब्रेकफास्ट डन, आलू पराठा और कुल्हड़ चाय यहाँ पे कुल्हड़ चाय बोलते हैं। सोनू जी हेल्प कर दिया मुझे, তো খাওয়া হয়ে গেল। খেয়ে আবার জার্নি স্টার্ট করলাম। এটা এখনও ঋষিকেশের মধ্যেই আছি। আর নিচে তো রিভার রাফটিং জোনটা দেখা যাচ্ছিল, সামনেও আছে। ওপর থেকে হয়তো চরে নিচে গিয়ে নামে, আমরা উপর থেকে জাস্ট ওখান থেকে ভিউটা পাচ্ছিলাম কিছুটা। এই নিচের রাস্তাটা রাফটিং জোন অ্যাকচুয়ালি, মানে একদম বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ ভালো লাগবে। জয়ন্ত একটু ব্লুটুথ কানেক্ট করে এখানে অডিওটাকে চালিয়ে দিয়েছিল। আর এখানে নিচে গেলে এটা হচ্ছে রাফটিংয়ের স্টার্টিং পয়েন্ট, আর ফিনিশ পয়েন্ট যেখানে আমরা চা খাচ্ছিলাম সেখান থেকে অনেকটাই দূরে। তো পরে সুযোগ হলে সেটা দেখাবো। জাস্ট রিভার রাফটিং পয়েন্টের একটা আগে নীলকণ্ঠ, মানে ভোলেনাথের একটা নীলকণ্ঠ মন্দির আছে। এই ডান দিকেই, আমাদের ডান দিকে যে নদীর ওপারেই নীলকণ্ঠ পাহাড় বলে, সেইখানে নীলকণ্ঠ দেবের মন্দিরটা ছিল। তবে মন্দিরটা এখান থেকে দেখা যাচ্ছে না। পাহাড়টার লোকেশনটা সোনুজি আমাদেরকে বললেন, যদি স্কোপ হয় আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। যে কথা বলছিলাম, আমরা এখন ঋষিকেশ দিয়ে ট্রাভেল করছি। ঋষিকেশ এমন একটা জায়গা যেখানে একদম বাচ্চা থেকে একদম বুড়ো প্রত্যেকেরই মন কেড়ে নেবে। আর এটা যোগনগরী বলা হয়। আধ্যাত্মিক দিক একটা রয়েছে, যোগের দিক রয়েছে, সাথে যোগ আধ্যাত্মিকতার সাথেই যুক্ত। আর আরও অনেক রকম জিনিস রয়েছে, যেমন এখানে বাঞ্জি জাম্পিং রয়েছে, রিভার রাফটিং রয়েছে, স্পোর্টস অ্যাক্টিভিটি।
আজকে ইয়াং জেনারেশনের যেটা দরকার হয় অ্যাকচুয়ালি, স্পোর্টস অ্যাক্টিভিটি, যারা খুব এনজয় করে এখানে আসে। খুব ভীষণ, দেখুন সামনেই দেখা যাচ্ছে কিছু ব্যানার্স লাগানো আছে জাম্পিংয়ের, রাফটিংয়ের, আমি অনেকই দেখতে পেলাম। উপরে একটা রোপ দিয়ে বডিকে বেঁধে দিয়ে উল্টো করে নিচে ফেলে দেওয়া, এটাকেই বলা হয় বাঞ্জি জাম্প। আর এই মুহূর্তে সামনে দেখতে পাচ্ছি 117 মিটার, ডান দিকেরটা হোয়াইট ইয়েলো কালারটার, বাঁ দিকেরটা 109 মিটার। এটা হচ্ছে সেই বাঞ্জি জাম্পের জন্য টাওয়ার। বাঁ দিকে গ্রিন কালারটা 109 মিটার হাইট মেনশন করা আছে। আর এটা সামনে এই যে 109 মিটার স্প্ল্যাশ বাঞ্জি জাম্প। আর ওটা 117 মিটার, ইন্ডিয়াস হাইয়েস্ট। এটা বলছে ভারতের উচ্চতম 117 মিটার বাঞ্জি জাম্প। ঋষিকেশ সত্যি এমন একটা জায়গা যেখানে এলে আর সব কিছু ভুলে থাকা যায়। পাহাড়ের প্রতিটা কর্নার একটা করে নতুন রূপ দেখায়, কোথাও পুরো সবুজ, কোথাও বাদামি। প্রত্যেক জায়গায় তার রূপ আর বর্ণ প্রতি মুহূর্তে বদলাতে থাকে, প্রত্যেক কর্নার চেঞ্জ করার সঙ্গে সঙ্গে। মাঝে মাঝে ওপরে উঠছি, আবার একদম নিচে নেমে গিয়ে রিভার ব্যাংকে চলে আসছি। ওপরে তার, ইলেকট্রিক লাইন বা এই ধরনের কোনো কাজ চলছে, কত ঝুঁকি নিয়ে ওপরে দেখুন এরা কর্মীরা ওপরে উঠে যাচ্ছে। সেই ওপরে দেখতে পাচ্ছি আমরা কত ওপরে দড়ি ধরে 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 ওপরে উঠছে, জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ে কাজ করছে। এই কারণেই রাস্তাটা একটু ন্যারো হয়েছিল, জ্যাম ক্লিয়ার হয়ে গেল। এই মুহূর্তে পাহাড়ের ফাঁকা ফাঁকা পথ পেরিয়ে আমি আর জয়ন্ত এসে উপনীত হয়েছি এমন একটি জায়গায় যেটি খুবই প্রসিদ্ধ, সবাই প্রায় জানেন, দেবপ্রয়াগ। ঠিক আমাদের পেছনে এইখানটা দেখা যাচ্ছে অলকানন্দা আর ভাগীরথী নদীর এই সেই সঙ্গম বা প্রয়াগ। এতক্ষণ পাহাড়ের ওই পাশটা ছিলাম, মাঝখানে অলকানন্দা নদী। আর জায়গার নাম হচ্ছে শ্রীনগর। এটা জম্মুর শ্রীনগর নয়, হিমাচলের শ্রীনগর। ওয়েলকাম টু শ্রীনগর। এই মুহূর্তে এখানে একটা খুব বড় টার্নিং ভিউ পাওয়া গেছে এবং দেখা গেছে জল এই মুহূর্তে ভীষণ কম। এখানে বিখ্যাত
ধারী দেবী টেম্পল, ওই যে নিচে দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতায় একটা বিরাট বড় জায়গা রাখে এই মন্দিরটি। ফেরার যাত্রাপথে ধারী দেবী মন্দিরকে বিশদে দেখাবার কর্মসূচি নিয়ে আমরা ওপর থেকেই দর্শন সেরে ফেললাম। মন্দিরের ঘণ্টার ধ্বনি এখান থেকেই শোনা যাচ্ছে। যে 51টি শক্তিপীঠ আছে, এটি তার মধ্যে একটি শক্তিপীঠ। এখান থেকে স্পিডবোট রাইড চলছে। এই মুহূর্তে আর একটা গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি, রুদ্রপ্রয়াগ। আদি রুদ্রপ্রয়াগ অ্যাকচুয়ালি এই ওপরে ডান দিকে যে গাড়িটি আসছে সেখান থেকে, আর আমরা বাঁদিকে নেমে যাচ্ছি। এটি হচ্ছে বাইপাস রোড। ওপরে সিটি দেখতে পাচ্ছি আমরা রুদ্রপ্রয়াগ। এই ব্রিজে চলে এলাম। এই অলকনন্দা নদী। এবার আমরা ব্রিজটা, এই রিভারটা ক্রস করব। নদীটা ক্রস করে বাইপাস রোডটাকে ইউজ করছি। এতে সময়টা অনেকটা বাঁচবে আমাদের। সামনে কেদারনাথ, গৌরীকুণ্ড, সোনপ্রয়াগ ম্যাপটা দেখা যাচ্ছে। পেছনে জয়ন্ত বসে আছে, বলছে এই টানেলের মধ্যে অনেক শ্রমিক আটকে গেছিল। আমি শিওর নয়, এটা জয়ন্ত বলছে। এই মুহূর্তে আমি আর জয়ন্ত দুজনে মিলে লাঞ্চের সিদ্ধান্ত নিয়েছি। ঘড়িতে সময় এখন প্রায় 2টো। আর অলকানন্দা নদীর ধারেই একদম একটা রেস্টুরেন্ট, মনোরম পরিবেশ, দেখে বেশ ভালো লাগলো। দাঁড়িয়ে পড়লাম। খুব যে খিদে পেয়েছে তা না, বাট শিডিউলটাকে মেনটেন করার জন্য। হোটেলটার নাম মেনু কার্ড, লোকেশনটা তোমরা দেখো, চারধাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা মেনু বলেছি থালি 150 থালি, 2টো থালি বলেছি। পাশ দিয়ে বয়ে চলেছে নদী, জল এই মুহূর্তে কম। এসে গেছে আমাদের থালি, 4টে রুটি, ডাল, সবজি, এখানে ভাত, রায়তা, স্যালাড, আচার। দারুণ। জয়ন্ত স্টার্ট করে দিয়েছে, জয়ন্ত এখনও শুরু করছে। আর আমার এখানে 4টে রুটি। আমি যদি পারবো কিনা জানি না। তো জয়ন্ত আছে আমার হেল্প করার জন্য। খাবার যখনই বেশি হয় জয়ন্ত আমাকে সবসময় অ্যাসিস্ট করে। খুব ভালো ছিল, খুব ভালো। চলো খেয়ে নিয়ে আবার আপডেট দিচ্ছি। অবশেষে লাঞ্চ শেষ হলো, জার্নি স্টার্ট করলাম। অনেক কষ্ট করে পুরো খাবারটা খাওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, পারতাম না যদি আমার সাথে জয়ন্ত না থাকতো। জয়ন্ত আমাকে অ্যাসিস্ট করেছে থালাটাকে খালি করার জন্য। কষ্ট করে খেয়েছি, খুব টেস্টি ছিল। তবে সাধারণত আমি যা খাই তার থেকে তুলনায় একটু বেশি খেয়েছি। একটু অনিয়মে চলছেই, এরপরে কখন কোথায় খাবো জানি না। তো হয়ে গেল। এই জায়গা থেকে প্রত্যেকটা মোড় যেন আরও বেশি সুন্দর হয়ে উঠছে। পাহাড়ে যত গভীরে যাওয়ার চেষ্টা করছি, যত বেশি উচ্চতায় পৌঁছচ্ছি, সৌন্দর্য তত বাড়তে থাকছে। এই পথে খাওয়া দাওয়া করার জন্য এবং থাকার জন্য বেশ কিছু ছোট খাবার হোটেল এবং থাকার হোটেল সারা রাস্তা ধরেই এখনও অবধি আমরা পেয়েছি। পাহাড়ে আমাদের ঘোরার সময় একটা চিন্তা হয়, কখনো ডেস্টিনেশন পৌঁছতে দেরি হয়ে গেলে কোথায় থাকবো বা কোথায় খাবার দাবার ব্যবস্থা হবে। সেই চিন্তাটা এখানে একটু তুলনামূলক কম করলেও চলে, কারণ এখানে আমরা কিছুক্ষণ পরপরই ছোটোখাটো খাবার হোটেল এবং থাকার ব্যবস্থাও দেখতে পাচ্ছি। অতএব দুশ্চিন্তার খুব একটা কারণ নেই। অসময়ে আমরা যে কোনো জায়গাতে শেল্টার নিতে পারি।
উই লাভ আগস্টমণি, এখানে বোর্ড লেখা আছে। সরস্বতী মায়ের ছবি। গুপ্তকাশী এখান থেকে 24 কিলোমিটার দেখালো মাইল ফলকে। ডান দিকে আগস্টমণি পুলিশ স্টেশন, ওপরটা ডান দিকটা। আবার এখানে আগস্টমণি আশ্রমও আছে। মোটর বাইক নিয়ে আরোহীরা চলে যাচ্ছে, পেছনে নাম্বার প্লেটও দেখা যাচ্ছে না। এমন বড় বস্তা ব্যাগ পেছনে বেঁধেছে, মোটর বাইকের পেছন পুরো গার্ড হয়ে গেছে। তার ব্যাক লাইট আর তার নাম্বার প্লেট, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তার কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনকার আপডেট হলো আমরা গুপ্তকাশী ছেড়ে সামনে এগিয়ে যাচ্ছি সোনপ্রয়াগের দিকে। ঘড়িতে এখন সময় বিকেল 4টে। আমরা গুপ্তকাশীতে হেলিপ্যাড সার্ভিস যা আছে সেখানে যোগাযোগ করেছিলাম, ওরা এই মুহূর্তে কোনো টিকিট আমাদেরকে দিতে পারবে না। আমরা পদযাত্রার মাধ্যমে চেষ্টা করব বাবার কাছে পৌঁছে যাওয়ার আর সমস্ত আপডেট তুলে ধরার। এদিকে রাস্তাঘাট যথেষ্ট সুন্দর, গুপ্তকাশী থেকে পুরো একদম গ্রিন 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 আর গ্রিন। এখন বিকেল 5টা 15 আমরা এসে পৌঁছেছি সোনপ্রয়াগ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি সোনপ্রয়াগ পার্কিং জোন। পেছনে পার্কিং জোন দেখা যাচ্ছে। গাড়ি আমরা ছেড়ে দিলাম, এবার আমরা এগিয়ে যাব ধীরে ধীরে। এখান থেকে সোনপ্রয়াগ লোকাল ট্যাক্সি স্ট্যান্ড আছে, লোকাল ট্যাক্সি ছাড়া অন্য কোনো সাধন নেই এখানে যাওয়ার। আমরা এখন এনকোয়ারি করছি। ঘড়িতে সময় বিকেল 5টা 30। একটু একটু বৃষ্টিও পড়ছে, দেখি আমরা কতদূর যেতে পারি। ডান দিকে বাঁদিকে প্রচুর হোটেল, কোনোটায় লেখা আছে ক্লোক রুম। ট্যাক্সি স্ট্যান্ডটা আমরা কোথায় জানতে হবে। সোনপ্রয়াগ পার্কিং থেকে বেরোবার পর হঠাৎ মাঝারি বৃষ্টি শুরু হয় এবং আমরা দাঁড়িয়ে পড়ি, রেনকোট ফেনকোট সব পরে নিই। তারপর থেকে কোনো কিছু শ্যুট করতে পারিনি। প্রচুর যাত্রী ছিল, তুলনামূলকভাবে শেয়ারিং যে জিপগুলো হয় 10 জন 12 জন করে নিয়ে আসে, তার সংখ্যা অনেক কম ছিল। সেই কন্ডিশনে আর আপডেট দিতে পারিনি। এই মুহূর্তে গৌরীকুণ্ডে পৌঁছে গেছি। অবস্থা খুবই ক্রিটিক্যাল। গৌরীকুণ্ডের গলিতে ঢুকে অনেক হোটেল চেক করে নিয়েছি, এখন অবধি কপাট খোলেনি। বাবা কেদারনাথ 10 তারিখে কপাট খুলবে, আজকে জাস্ট 8 তারিখ। এর মধ্যে যা রাশ, গৌরীকুণ্ড পুরো মেলা হয়ে গেছে, কোথাও কোনো হোটেল পাওয়া যাচ্ছে না। প্রত্যেক গলিতে গলিতে যাচ্ছি, ঘুরছি, অনেক ওপরে সিঁড়ি ভেঙে ভেঙে উঠছি, সবাই বলছে নো রুম। এগুলো হচ্ছে গৌরীকুণ্ডের গলিতে ঢুকে মাল্টি স্টোরেড হোটেল এক একটা, কিন্তু রুম কোথাও নেই। ফাইনালি নাইট স্টের মতো আমাদের রুম দরকার। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। জয়ন্তকে পাঠিয়েছি। জয়ন্ত, কি খবর? বলছে রুম নেই, হ্যাঁ, যদি চাও তাহলে বারান্দার মধ্যে থাকতে দিতে পারি। ওপরে রুম নেই, বারান্দার মধ্যে থাকতে দিতে পারি। এখানে একটা আপডেট পেলাম, জয়ন্ত বলছে ওপরে রুম নেই, চাইলে বারান্দায় থাকতে দিতে পারি। এই ঠান্ডা আর বৃষ্টিতে বারান্দায় কী করে থাকবো? আমরা আবার নেমে যাই এই খাড়া সিঁড়ি দিয়ে, আবার অন্য কোনো গলি। কিছু লোক বারান্দাতেই বসে রয়েছে ব্যাগ নিয়ে, যে যেখানে শেল্টার পেয়েছে বসে পড়েছে। সারা রাত এইভাবে কাটাতে হবে। খাবার দাবার ব্যবস্থা আছে, প্রচুর হোটেল খাবার জন্য, কিন্তু যত যাত্রী এসছে তুলনামূলকভাবে রুম নেই। ঘড়িতে এই মুহূর্তে সময় রাত 10টা 10। গৌরীকুণ্ডে পৌঁছে গেছি। পৌঁছে প্রচুর যুদ্ধ করতে হয়েছে। অ্যাকচুয়ালি সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড আসার সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়, ভিডিও শ্যুট করার কোনো স্কোপ পেলাম না। রেনকোট পরে নিতে হয়েছিল, কোনো রকমে গাড়ির ওপর রাকস্যাক রেখে দিয়ে প্লাস্টিক চাপার কোনো সুযোগ ছিল না। একটু ভিজেছে, রাকস্যাকের কভার দিয়েছিলাম। গৌরীকুণ্ড এখন মোটামুটি একটা মেলার মতো অবস্থা। অনেক খুঁজে একটা হোটেল পেয়েছি। এর রুম রেন্ট পড়েছে 5000 টাকা। দুটো চেয়ার দেওয়া আছে। আমরা লাগেজগুলো যতটা পেরেছি ছড়িয়ে ছিটিয়ে যেরকম রেখেছি, মানে খুব ভদ্র ছিল তো আমরা। আসলে বলে দিই একটা কথা, আমাদের দুটো পার্ট, এইটা রাকস্যাক আর এইটা আমাদের ব্যাকপ্যাক। কালকে কেদারনাথ যাত্রা আমরা এই ব্যাকপ্যাক নিয়ে করব, রাকস্যাক এখানে ক্লোক রুমে রাখা থাকবে। জয়ন্তর ক্ষেত্রেও তাই। আর জয়ন্ত এই মুহূর্তে অ্যাকাউন্টেন্সির কাজ করছে, আমাদের ট্রিপের অ্যাকাউন্টেন্ট, পুরো ব্যাপারটা ওই সামলায়। এটা কিন্তু আমার টাওয়াল, তলায় টেলিভিশন, এখানে শুকাবার জায়গা নেই। আমি এসে স্নান করেছি। এই হচ্ছে টয়লেট। রুম রেন্ট পড়েছে 5000 টাকা। যে হোটেলটিতে রয়েছি, হোটেলটির নাম হচ্ছে NK রেসিডেন্সি। ডিনার করতে বাইরে গেছিলাম আমি আর জয়ন্ত। আমরা একটি মিক্স ভেজ নিয়েছি, কোয়ান্টিটি খুব ভালো দিয়েছিল। একটি মিক্স ভেজে দুজনের হয়ে গেল। মিক্স ভেজের প্রাইস ছিল 150 আর 15 টাকা করে। আমি দুটো তন্দুরি রুটি আর জয়ন্ত 3টে তন্দুরি রুটি। টোটাল বিল হয়েছে আজকের
আমাদের ডিনারের 225 টাকা। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকো। আগামীকাল আমরা জার্নি স্টার্ট করব গৌরীকুণ্ড থেকে কেদারনাথের উদ্দেশ্যে। গুড নাইট।